এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা পড়ব বাংলা আধুনিক সাহিত্যের একটি অন্যতম জনপ্রিয় ধারা, যেটির নাম বাংলা কথা সাহিত্যের ধারা। এই বাংলা কথা সাহিত্য বলতে আমরা সাধারণত যে দুটো জায়গাকে বুঝি সেটা হলো এক, উপন্যাস, এবং দুই, ছোট গল্প। বাংলা উপন্যাস এবং বাংলা ছোট গল্প এই দুই মিলে হয় বাংলা কথা সাহিত্যের ধারা। এবার এসো দেখি যে এই বাংলা কথা সাহিত্যের ধারাটা কিভাবে ধীরে ধীরে তৈরি হলো এবং বিকশিত হলো। বাংলা কথা সাহিত্যের যে ধারাটিকে এখন আমরা দেখি, মানে যে প্রবহমান ধারাটিকে দেখি, যার ফলশ্রুতি হিসেবে আমরা নানানজন লেখকের নানান উপন্যাস, ছোট গল্প এগুলো পড়ি, একেবারে শুরুর দিকে এইটা কিন্তু তেমন ছিল না। তোমাদের আগের ক্লাসগুলো মনে থাকলে তোমরা দেখবে আমি সেখানে বলেছিলাম যে এই যে বাংলা সাহিত্য, যে আধুনিক বাংলা সাহিত্য, তার সূচনা যেমন একদিনে হয়নি, মানে একটা নির্দিষ্ট সাল বা তারিখকে আমরা আইডেন্টিফাই করে বলে দিতে পারি না যে এদিন থেকে বাংলা আধুনিক সাহিত্যের সূচনা হয়ে গেল। সেটা যেমন ধীরে ধীরে হয়, যেমন বাংলা গদ্যের আবির্ভাব, তার বিকাশ যেমন ধীরে ধীরে হয়েছে, যেমন বাংলা কাব্য কবিতার ধারাটা ধীরে ধীরে বিকশিত হয়েছে, তেমনি কথা সাহিত্যের ধারাটাও খুব ধীরে ধীরেই বিকশিত হয়েছে। এই যে কথা সাহিত্যের ধারা, অর্থাৎ বাংলা উপন্যাস এবং বাংলা ছোট গল্প, এই দুয়ের যে সম্মিলিত ধারা, এর উপরে পাশ্চাত্যের প্রভাব অবশ্যই রয়েছে। এবং বাংলা উপন্যাসের যে ধারাটিকে আমরা প্রবাহিত হতে দেখি, সেটিও একজন বিদেশিনীর হাতে প্রথম তার বীজটা রোপিত হয়েছিল বলা ভালো। তার নাম কি? তার নাম হানা ক্যাথরিন মুলেন্স। হানা ক্যাথরিন মুলেন্স নামে একজন বিদেশিনী, যিনি একটি ইংরেজি আখ্যান পড়ে সেটার বাংলা শিখেছিলেন এবং বাংলা অনুবাদ করে লিখলেন ফুলমণি ও করুণার বিবরণ। হানা ক্যাথরিন মুলেন্স প্রথম লিখেছিলেন ফুলমণি ও করুণার বিবরণ। এই ফুলমণি ও করুণার বিবরণ এটি বাংলা সাহিত্যে প্রথম একটি আখ্যানধর্মী রচনা। এরপর আমরা আরো উৎকৃষ্ট আখ্যানধর্মী রচনা দেখতে পাই, যেমন প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর। একই নাম, একজনেরই নাম, প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর, তার লেখা আলালের ঘরের দুলাল। পরবর্তীকালে হুতম প্যাঁচা, অর্থাৎ যাকে আমরা চিনি কালীপ্রসন্ন সিংহ নামে, যার ছদ্মনাম ছিল হুতম প্যাঁচা, তার হুতম প্যাঁচার নকশা, এটিও একটি আখ্যানধর্মী রচনা এবং যার মধ্যে উপন্যাসের একটা আভাস আমরা লক্ষ্য করতে পারি। তাহলে হানা ক্যাথরিন মুলেন্স, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, এদের হাত ধরে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, এদের হাত ধরে ধীরে ধীরে বাংলা কথা সাহিত্যের ধারাটি বিকশিত হলো এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে বাংলা উপন্যাসের ধারা সার্থক রূপ লাভ করলো। বাংলা প্রথম সার্থক উপন্যাস, যেটি ছিল 1865 সালে রচিত, হলো দুর্গেশ নন্দিনী। প্রথম বাংলা সার্থক উপন্যাস। তাহলে বাংলায় রচিত প্রথম সার্থক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী, যেটি লিখলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর ধীরে ধীরে রবীন্দ্রনাথ ঠাকুর, তারও পরবর্তীকালে আরো অন্যান্য আমাদের জনপ্রিয় একজন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা সাহিত্যের বিখ্যাত 3 বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, নরেন্দ্রনাথ মিত্র প্রমুখ, আর কত নাম বলবো, অজস্র নামের মধ্যে দিয়ে, এই যে নামগুলো বললাম, এদের মধ্যে দিয়ে বাংলা উপন্যাসের ধারাটি বিকশিত হয়ে এসেছে। একেবারে সাম্প্রতিক কালের সমরেশ বসু, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, এদের অবদান তো বাংলা কথা সাহিত্যে অনস্বীকার্য। বাংলা উপন্যাসের ধারায় বলো বা বাংলা ছোট গল্পের ধারায় বলো, এদের অবদান অনস্বীকার্য। আমরা উপন্যাসের ধারাটা বলে গেলাম, এবার বাংলা কথা সাহিত্যের ধারায় যে কথাটা বাকি রয়ে গেল সেটা হলো বাংলা ছোট গল্প। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে এই যে বাংলা উপন্যাস এবং বাংলা ছোট গল্প, বাংলা কথা সাহিত্যিক যারা, তারা এই দুটেই রচনা করেছেন সাধারণত।
যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে আমরা বাংলা ছোট গল্প খুঁজে পাই না, কিন্তু তার পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত বাংলা উপন্যাসের ধারায় যাদের নাম বললাম, অর্থাৎ বাংলা উপন্যাসের ধারা যাদের হাত ধরে বিকশিত সমৃদ্ধ হয়ে আধুনিক কাল পর্যন্ত প্রবাহিত হয়ে যাচ্ছে এবং উৎকৃষ্ট সমস্ত বাংলা উপন্যাস রচিত হচ্ছে, বাংলা উপন্যাস আমরা উপহার পাচ্ছি, তাহলে এই যে ধারাটা, এই ধারায় প্রায় প্রত্যেকেই যারা উপন্যাস লিখেছেন, ছোট গল্পও রচনা করেছেন, এরকম মানুষের সংখ্যা বেশি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছোট গল্প লেখেননি। বাংলা ছোট গল্পের যে ধারাটা বিকশিত হয়ে এলো সেটি হলো বলা ভালো ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এদের হাত ধরে। যদিও সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় পালামৌ নামে একটি গ্রন্থ লিখেছিলেন, যেটি তথাকথিত উপন্যাস নয়, ভ্রমণ কাহিনীমূলক যে গদ্য রচনা, তার একটা স্বাদ এবং কিছু কিছু ক্ষেত্রে ছোট গল্পের স্বাদটিকেও সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার মধ্যে একটু আধটু পাওয়া যায়। পরবর্তীকালে এলেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তারপরে এই যে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, তার যোগেন্দ্রচন্দ্র বসু, এদের পরবর্তীকালে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটলো এবং এই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের হাত ধরেই বাংলা ছোট গল্প তার একটা গতি পেল, প্রাথমিক যে গতি সেটা পেল। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ডমরু চরিত আজও সমান জনপ্রিয়, পারলে তোমরা কখনো পড়ে নেবে, যেখানে ডমরুধর নামে একজন ব্যক্তির কথা বলা হয়েছে এবং সে নানান রকম গল্প, অলৌকিক উদ্ভট গল্প সাজিয়ে তার বন্ধুদের কাছে পরিবেশন করত এবং সেগুলো ভীষণ হাস্যরসাত্মক গল্প। ডমরুচরিত বাংলা সাহিত্যে এখনো সমান জনপ্রিয়, যেটি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা। তাহলে ডমরুচরিত বললাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এর পরবর্তীকালে এলেন বাংলা কথা সাহিত্য, বাংলা সাহিত্য জগৎ বলা ভালো, বাংলা সাহিত্য জগৎ যাকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ, সেই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে এলেন এবং বাংলা সাহিত্যে তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের সমস্ত ধারায় জোয়ার এলো। সেটা যেমন কাব্য কবিতার জগৎ, তেমনি উপন্যাস, ছোট গল্প ইত্যাদির জগৎ। রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলা গল্প তার চরম, আমরা খুব সুন্দর সুন্দর উৎকৃষ্ট ছোট গল্প আমরা পেলাম, আমাদের কাছে এসে পৌঁছলো ছোট গল্প। যদিও সাময়িক পত্রের চাহিদা পূরণ করার উদ্দেশ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প রচনা শুরু করেছিলেন। কারণ যাই হোক না কেন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে লেখা ছোট গল্প, এই ছোট গল্পগুলি আমরা তোমরাও পড়েছো এই রিসেন্ট তোমাদের যে একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে ছুটি গল্প যেমন রয়েছে, তেমনি আরো অনেক গল্পের কথা তোমরা নিশ্চয়ই জানো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের কথা তো আমরা আলাদা করে বলবোই, তাই এখন আর বিস্তারিত ছোট গল্পের নামগুলো বলে দিচ্ছি না। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটা গল্প তোমরা এর পরে 12-এর তোমাদের 3rd সেমিস্টারে তোমরা সেটা পড়বে। প্রভাত কুমার মুখোপাধ্যায় ছাড়াও জগদীশ গুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, বাংলা সাহিত্যে যাদের উপন্যাসের জগতে যাদের কথা বললাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা সাহিত্যের 3 বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এদের কথা বললাম। আরো রয়েছেন নরেন্দ্রনাথ মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়, দেবেশ রায়, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। বাংলা সাহিত্যে মহাশ্বেতা দেবী একজন বিখ্যাত ঔপন্যাসিক, কথা সাহিত্যিক, নিঃসন্দেহে তোমরা পড়বে, আরো যখন বড় হবে তখন মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার পড়বে, 1084 মা ইত্যাদি, খুব সুন্দর সমস্ত উপন্যাস। তাহলে যাই হোক, আমরা ছোট গল্পের কথা বলছিলাম, তো এই ছোট গল্পের ধারা এইভাবেই ধীরে ধীরে বিকশিত হয়ে এসেছে এবং এখনো পর্যন্ত বাংলা উপন্যাসের ধারা যেমন আধুনিক লেখকদের হাত ধরে বয়ে চলেছে, তেমনি বাংলা ছোট গল্পের ধারাটিও ক্রমশ প্রবাহিত হয়ে চলেছে। এবারে আমরা আজকে বাংলা কথা সাহিত্যের ধারায় তোমাদের জন্য প্রয়োজনীয়, মানে তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম সিলেক্টিভ কয়েকজন সাহিত্যিকের কথা পড়বো। সকলের কথা আমরা পড়বো না, অনেক বিখ্যাত সাহিত্যিক রয়েছেন, সকলের কথা আমরা পড়বো না, কারণ
এতখানি ওই 5 নম্বর, যদিও নম্বরটা আসল কথা নয় অবশ্যই, আবার আসল কথাও, পরীক্ষায় নম্বরটা তো ভালো দরকার অবশ্যই, কিন্তু এখন যদি সমস্তটা বাংলা সাহিত্যের ইতিহাস সমস্তটা সবাইকে আলাদা আলাদা ভাবে পড়তে যাও, তাহলে তোমাদের যেটা প্রশ্ন লেখা এবং গুলিয়ে ফেলার সম্ভাবনা এগুলো অনেক বেশি বেড়ে যাবে। তাই আমরা পরীক্ষার উপযোগী কিছু সিলেক্টিভ কয়েকজন কথা সাহিত্যিকের কথা আমরা এখানে পড়ব, যেগুলি থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের এই একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায়। আর পরবর্তীকালে নিশ্চয়ই কখনো আমরা নিজেরাও আলোচনা করব এই সমস্ত বাকি যারা রয়ে গেলেন সাহিত্যিকদের কথা, অথবা তোমরা নিজেরাও পড়ে নেবে। আর যখন যত বড় হবে, জানার তো কোনো শেষ নেই, তখন তোমরা সেগুলো অবশ্যই পড়ে নেবে, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, আমরা এবারে প্রশ্ন কিরকম হতে পারে সেই অনুযায়ী এক একটা করে আলোচনায় ঢুকি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথমেই আমরা পড়ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। প্রশ্ন এরকম আসতে পারে, কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রচনার কৃতিত্ব আলোচনা করো। বললাম তোমাদের আগেই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধ রচনা করেছেন, কথা সাহিত্য অর্থাৎ উপন্যাস রচনা করেছেন, ছোট গল্প তার নেই। এসো ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা জেনে নিই। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস রচনা শুরু করেছিলেন, অবশ্যই পাশ্চাত্য প্রভাব ছিল, স্কট, ডিকেন্স প্রমুখের যে প্রভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন, এবং এটা তো অনস্বীকার্য অবশ্যই। এবং তার লেখা প্রথম যেটি উপন্যাস সেটি কিন্তু বাংলা নয়, সেটি ইংরেজি। তার লেখা প্রথম উপন্যাসের নাম রাজমোহনস ওয়াইফ। তার লেখা প্রথম উপন্যাস ইংরেজিতে লেখা, যার নাম রাজমোহনস ওয়াইফ। তারপরে তোমাদের বাংলা কথা সাহিত্যের যে ধারাটা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে বাংলা সার্থক যে উপন্যাস, প্রথম যে সার্থক উপন্যাস রচিত হলো তার নাম দুর্গেশ নন্দিনী, যেটি রচনা করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস সেটি ইংরেজি, যার নাম রাজমোহনস ওয়াইফ। পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতেই বাংলা সার্থক উপন্যাসের জন্ম হলো। সার্থক বাংলা উপন্যাসটির নাম হলো দুর্গেশ নন্দিনী, যেটি রচিত হলো 1865 সালে। তাহলে 1865 খ্রিস্টাব্দে রচিত হলো প্রথম সার্থক বাংলা উপন্যাস, যার নাম দুর্গেশ নন্দিনী। কে রচনা করলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরো প্রচুর উপন্যাস লিখেছেন। কিছু উপন্যাসগুলোর নাম আমি বলে যাচ্ছি, তোমরা মনে রাখার চেষ্টা করো। কপালকুণ্ডলা, যুগলাঙ্গুরীয়, সীতারাম, রজনী, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, রাধারানী, ইন্দিরা ইত্যাদি। এছাড়াও রয়েছে আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ প্রভৃতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই যে উপন্যাসগুলোর কথা বললাম, এখানে কিন্তু নানান স্বাদের উপন্যাস রয়েছে। নানান স্বাদের উপন্যাস মানে নানান রকম বিষয়কে কেন্দ্র করে লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন ঐতিহাসিক রোমান্স। ঐতিহাসিক রোমান্স সেই ধরনের উপন্যাসগুলি হলো দুর্গেশ নন্দিনী। আচ্ছা, একটু লিখে যাই। ঐতিহাসিক রোমান্স, দেশাত্মবোধক উপন্যাস, সমাজ সমস্যামূলক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস। তাহলে বললাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন রকমের উপন্যাস লিখেছেন, যেমন ঐতিহাসিক রোমান্স, যেমন দেশাত্মবোধক উপন্যাস, সমাজ সমস্যামূলক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস। এগুলোকে সামাজিক উপন্যাসও বলতে পারো। সমাজ সমস্যামূলক উপন্যাস না বলে সামাজিক উপন্যাসও তোমরা বলতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। বেশ, তাহলে আমরা প্রথমে দেখি
ঐতিহাসিক রোমান্স এই উপন্যাসগুলির মধ্যে কোন কোন বঙ্কিমচন্দ্রের লেখা কোন কোন উপন্যাস আসে? ঐতিহাসিক রোমান্স যেমন আগেই বললাম যে বাংলায় প্রথম সার্থক উপন্যাস যার নাম দুর্গেশ নন্দিনী, এটিও ঐতিহাসিক উপন্যাস, ঐতিহাসিক রোমান্স। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক রোমান্স হচ্ছে দুর্গেশ নন্দিনী, সীতারাম, যুগলাঙ্গুরীয় ইত্যাদি, যুগলাঙ্গুরীয়, কপালকুণ্ডলা ইত্যাদি। দেশাত্মবোধক উপন্যাসগুলির মধ্যে দেবী চৌধুরানী, আনন্দমঠ উল্লেখযোগ্য। সমাজ সমস্যামূলক উপন্যাস বা সামাজিক উপন্যাস, এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী, রাধারানী, ইন্দিরা ইত্যাদি। রজনী উপন্যাসটি একটু বলে রাখি, রজনী উপন্যাসটি রচিত হয়েছিল লিটনের দ্য লাস্ট ডেজ অফ পম্পেই বলে একটা উপন্যাস, তারই আঙ্গিকে, মানে তার অনুসরণে। আর ঐতিহাসিক উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে বলেছেন যে তিনি একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস লিখেছেন একটি মাত্র, যার নাম রাজসিংহ। যদিও এটি সার্থক ঐতিহাসিক উপন্যাস কিনা সেটা নিয়ে ওই সাহিত্যিকদের মধ্যে মতবিরোধ রয়েছে, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে রাজসিংহকে ঐতিহাসিক উপন্যাস বলেছিলেন। তাহলে কি বললাম? একটি মাত্র উপন্যাস যার নাম রাজসিংহ। তাহলে এবার দেখো বাংলা উপন্যাসের ধারায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, বাংলা উপন্যাস রচনার ধারায় বা ঔপন্যাসিক হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্বটা কি সেটা আমরা দেখে নিই। এক তো প্রথম তিনি বাংলা সার্থক উপন্যাস লিখলেন, মানে বাংলায় লেখা প্রথম সার্থক উপন্যাস এলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে। বাংলা ভাষাকে অনেক বেশি সহজ সরল করলেন। যদিও বঙ্কিমচন্দ্রের উপন্যাস এখনকার বাংলা ভাষার তুলনায়, বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়তে গেলে সেটা তোমাদের একটু কঠিন মনে হবে, কিন্তু তবুও বঙ্কিমচন্দ্রের আগে যে বাংলা ভাষাটা আমরা পাই তার তুলনায় বাংলা ভাষাকে তিনি অনেক সহজ সরল করলেন। বাংলা ভাষার কথা তো বললাম, তিনি প্রথম উপন্যাস রচনা, মানে সার্থক উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং প্রথম তিনি কত রকম আঙ্গিক নিয়ে উপন্যাস লিখলেন, মানে আলাদা আলাদা বিষয় নিয়ে আলাদা আলাদা বিষয়ের উপরে উপন্যাস লিখলেন ঐতিহাসিক রোমান্স, দেশাত্মবোধক উপন্যাস, সমাজ সমস্যামূলক উপন্যাস বা সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস ইত্যাদি। তাহলে উপন্যাস রচনার ক্ষেত্রেও তিনি কিন্তু বিষয় বৈচিত্র্য নিয়ে এলেন। তিনি আরো একটা কাজ করেছেন, তিনি তো অবশ্যই সমাজ সচেতন ছিলেন, সামাজিক উপন্যাস লিখেছেন তিনি, তার মধ্যে দেশাত্মবোধ ছিল, তাই দেশাত্মবোধক উপন্যাস লিখেছেন। এগুলি তো গেল, কিন্তু আর একটা কথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে না বললেই নয়, সেটি হলো যে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জানো তো অনেক বেশি না নীতিবাদী ছিলেন। বলা হয় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসের মধ্যে মানে শিল্প ধর্মকে ছাপিয়ে বড় বেশি নীতি শিক্ষক হয়ে উঠেছেন। তাই নীতিবাদী বঙ্কিমের এই যে আদর্শ, সেটা কখনো কখনো উপন্যাসের শিল্প সত্তার পথে একটু অন্তরায়, একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস রচনার ক্ষেত্রে একটু নীতিবাদীও ছিলেন। এটি তার একটা, আমাদের হয় না প্রত্যেকটা মানুষের যেমন কিছু অসম্পূর্ণতা থেকে যায়, এইটা একটা অসম্পূর্ণতা, একটুখানি অসম্পূর্ণতা বলতে পারো। এরপরে আমরা আসবো রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা কথা সাহিত্যের ধারা পড়ছি আমরা, আর সেটা পড়তে গিয়ে, মানে সেটার আলোচনা করতে গিয়ে বাংলা কথা সাহিত্যের উদ্ভব, বাংলা কথা সাহিত্যের বিকাশ, এই সমস্ত আলোচনা করতে গিয়ে আমি তোমাদের একটা কথা বলেছি যে বাংলা কথা সাহিত্যের ধারা যখন আমরা পড়ব তখন আমাদেরকে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে, এক উপন্যাস এবং দুই ছোট গল্প। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে সেটা এভাবেই আসবে যে বাংলা উপন্যাসের ধারায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো, অথবা ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। এতক্ষণ পর্যন্ত যা বলে গেলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে, সেগুলো একটু গুছিয়ে লিখলেই সেই উত্তরটা হয়ে যাবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন আমরা পড়বো, এখান থেকে কিন্তু দুটো আলাদা আলাদা প্রশ্ন হতে পারে। এরকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম যে কথা সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করো। যদি একান্তই আসে তাহলে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এবং ছোট গল্প দুটোকেই একটু ছোট ছোট করে বলবে বা লিখবে।
আর যদি এরকম প্রশ্ন আসে যে ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো বা ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো, তাহলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে, ঔপন্যাসিক এলে শুধু উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের পরিচয় দিয়ে আমরা উপন্যাস রচনায় তার কৃতিত্ব বলবো। ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রশ্ন এলে ছোট গল্পের পরিচয় দিয়ে আমরা সেই অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব সেই অনুযায়ী প্রশ্নের উত্তরটা লিখব। কিন্তু যদি দুটো মিলিয়ে আসে, যদিও সম্ভাবনাটা বললাম খুব কম, যেহেতু তোমাদের 5 নম্বরের প্রশ্ন লিখতে হয় আর শব্দ সংখ্যাও লিমিটেড, সুতরাং এত বড় বড় প্রশ্ন আসার সম্ভাবনা কম। তবু যদি আসে তাহলে তোমরা দুটোকে একসঙ্গে মিলিয়ে ছোট করে লিখবে। আমি এখানে তোমাদের 5 নম্বরের প্রশ্ন এলে সেটা ঔপন্যাসিক হিসেবে আসুক বা গল্পকার রবীন্দ্রনাথ হিসেবে আসুক, আমি দুটোই আলোচনা করে দিচ্ছি। যেরকম প্রশ্ন আসবে সেই অনুযায়ী তোমরা উত্তর লিখবে। প্রথমে আমরা দেখি ঔপন্যাসিক রবীন্দ্রনাথ। ঔপন্যাসিক রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস যেটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি তার নাম করুণা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস, এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। পরবর্তীকালে তিনি অনেক উপন্যাস লিখেছেন, যেমন বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, বিখ্যাত উপন্যাস চোখের বালি, গোড়া, 4 অধ্যায়, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা। পরবর্তীকালে একদম লিখেছেন যোগাযোগ, এবং শেষ দুটি উপন্যাস খুব ছোট ছোট উপন্যাস লিখেছেন দুই বোন এবং মালঞ্চ। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত উপন্যাসের নাম আমরা একটু লিখে নিই। চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা। আরো উপন্যাস রয়েছে, যেমন বললাম দুই বোন, যেমন বললাম মালঞ্চ, এই ধরনের রয়েছে 4 অধ্যায়, নৌকাডুবি, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা উপন্যাস। যদিও আমি এখানে সাল অনুযায়ী একেবারে সাজিয়ে লিখিনি, তবে মোটামুটি এগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত উপন্যাস। করুণা উপন্যাস রবীন্দ্রনাথের লেখা প্রথম উপন্যাস যেটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। এগুলির সবকটি গ্রন্থাকারে অবশ্যই প্রকাশিত হয়েছিল। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই যে উপন্যাস, প্রথম দিকের উপন্যাস বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, এই উপন্যাসগুলিতে ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার যে খুব একটা স্ফুরণ আমরা দেখতে পাই, অত্যন্ত প্রতিভার পরিচয় আমরা দেখতে পাই, খুব বেশি প্রতিভার বিকাশ দেখতে পাই এমনটা নয়। কিন্তু এই উপন্যাসগুলোর লেখার মধ্যে দিয়ে পরবর্তীকালের ঔপন্যাসিক রবীন্দ্রনাথ যেন তৈরি হলেন। তিনি লিখলেন চোখের বালি, যেটি নবপর্যায়ের বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করতেন, পরবর্তীকালে সেটি বন্ধ হয়ে যায় এবং তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে নবপর্যায়ের বঙ্গদর্শন পত্রিকা আবার প্রকাশিত হতে শুরু করে, এবং নবপর্যায়ের বঙ্গদর্শন পত্রিকায় এই চোখের বালি উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। চোখের বালি উপন্যাস তৎকালীন বাংলা সাহিত্যের একটা যুগান্তকারী উপন্যাস বলতে পারো। এই উপন্যাসের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মন, রক্তমাংসের মানুষ, তার পরিচয়টাকে তুলে নিয়ে আসতে চেষ্টা করেছেন। বিনোদিনী বা রাজলক্ষ্মী, এই যে চরিত্রগুলি, এই চরিত্রগুলি একেবারে রক্তমাংসের নারী চরিত্র হিসেবে আমাদের চোখের সামনে এসে উপস্থিত হয়েছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনের মধ্যে যে ওঠা পড়া, যে আলো আঁধারি লুকোচুরি চলতে থাকে, সেই সমস্ত কিছুকে এই উপন্যাসের মধ্যে ধরার চেষ্টা করেছেন। বাংলা সাহিত্যের একটি অন্যতম বিখ্যাত উপন্যাস চোখের বালি। এবার আসি গোড়া উপন্যাসের কথায়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মহাকাব্যধর্মী উপন্যাস গোড়া। গোড়া উপন্যাস আয়তনের দিক থেকেও বেশ অনেকটা বড়, এবং এখানে গোড়া যে চরিত্রটি, তার যে উত্তরণ দেখানো হয়েছে, তোমরা বড় হয়ে যখন গোড়া উপন্যাস পড়বে, সেই চরিত্রটির যে বিকাশ দেখানো হয়েছে, সেই জায়গাটায় যেন একটা গোড়া চরিত্রটি একটা মহাকাব্য ধর্ম লাভ করেছে।
ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস, এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস হলো ঘরে বাইরে। চতুরঙ্গ উপন্যাসের স্টাইলটা একটু আলাদা ধরনের। এখানে চারজন জ্যাঠামশাই, শচীশ, শ্রীবিলাস এবং দামিনী, এই চারজন ক্যারেক্টার, এই চারজন চরিত্র আমরা পাই। এবং এই চতুরঙ্গ উপন্যাসটা পড়তে গিয়ে মনে হয় যেন চারটে ছোট গল্প, জ্যাঠামশাই, দামিনী, শচীশ, শ্রীবিলাস, এরকম করে চারটে অংশ জুড়ে যেন আমরা একটা উপন্যাস পড়ছি। এছাড়া যোগাযোগের কথা একটু বলি আলাদা করে, কারণ এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে শুরু করেছিলেন তখন এর নাম ছিল তিন পুরুষ। এই উপন্যাসটি অনেকে মনে করেন, সাহিত্য সমালোচকেরা, যে এই উপন্যাসটি রচিত হলে বাংলা সাহিত্যের একটি অন্যতম বৃহৎ এবং শ্রেষ্ঠ উপন্যাস রচিত হতে পারত, মানে রচনা কমপ্লিট হলে। কিন্তু পরবর্তীকালে এই তিন পুরুষ নাম পাল্টে এই উপন্যাসের নাম রাখা হয় যোগাযোগ, এবং রবীন্দ্রনাথ যে পরিকল্পনা নিয়ে এই উপন্যাসটা রচনা শুরু করেছিলেন সেই পরিকল্পনা থেকে তিনি সরে আসেন এবং যোগাযোগ উপন্যাস, তিন পুরুষ থেকে যোগাযোগ নাম দিয়ে উপন্যাসটিকে শেষ করে দেন। তার হয়তো একটু বিরাট করে উপন্যাসটা লেখার, বড় করে তিন পুরুষের বিবরণ দিয়ে উপন্যাসটা লেখার ইচ্ছে ছিল, মানে তিনটে আলাদা আলাদা পুরুষের ঘটনা, মানে এটা পুরুষ মানে পুরুষ চরিত্র ভেবো না, এখানে তিনটে আলাদা আলাদা, ওই বংশানুক্রম হয় না, আমরা বলি না এক পুরুষ, দুই পুরুষ, তিন পুরুষ একসঙ্গে সবাই বসে রয়েছে, এই রকম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগাযোগ একটি অসম্পূর্ণ উপন্যাস। এটি তিন পুরুষ নাম নিয়ে প্রথমে লেখা শুরু হয়, কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিকল্পনা থেকে সরে আসেন এবং যোগাযোগ নামেই উপন্যাসটি লেখেন এবং শেষ করেন। এই যে একটা ছেদ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস রচনায়, এটা যেন ঔপন্যাসিক রবীন্দ্রনাথেরও মানে ঔপন্যাসিক হিসেবে যে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরেরও যেন ঔপন্যাসিক সত্তাটার একটা সমাপ্তির চিহ্ন। মানে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে মনে প্রাণে ছিলেন একজন গীতিকবি, সুতরাং উপন্যাস রচনার যে ধারাটা, যে জায়গাটা, সেটা হয়তো আর তার ভালো লাগছিল না। তাই পরবর্তীকালে যোগাযোগ পরবর্তী যে উপন্যাস আমরা দেখি সেগুলো খুব ছোট ছোট, দুই বোন এবং মালঞ্চ। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর আর কোনো উপন্যাস লেখেননি। এবার আসি শেষের কবিতা, এই উপন্যাসটির কথায়। শেষের কবিতা নাম দেখে তোমরা ভেবো না এটি একটি কবিতা বা একটি কাব্যগ্রন্থ। শেষের কবিতা রবীন্দ্রনাথের লেখা একটি উপন্যাস, যেটিকে তোমরা কাব্যোপন্যাস বলতে পারো, যেটি গদ্য এবং পদ্যের অসাধারণ মেলবন্ধনে লেখা একটি উপন্যাস। এবারে আসি ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস রচনার কৃতিত্ব সম্পর্কে। এই যে এতগুলো উপন্যাসের নাম বললাম এবং এগুলি কোনটি কি ধরনের উপন্যাস তার একটু পরিচয় দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস রচনায় যে কৃতিত্ব কতখানি, বা ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব কতখানি, সেটি বুঝে নেওয়া যায়। প্রথমত, রবীন্দ্রনাথ ঠাকুর তার উপন্যাসগুলিতে বিভিন্ন ধরনের আঙ্গিক নিয়ে এলেন। যেমন চোখের বালি এক ধরনের উপন্যাস, গোরা এক ধরনের মহাকাব্যধর্মী উপন্যাস, চতুরঙ্গ বললাম একদম অন্য স্টাইলে লেখা উপন্যাস, শেষের কবিতা একটি কাব্যোপন্যাস, অর্থাৎ আঙ্গিক নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নারী চরিত্রগুলি দিকে যদি আমরা তাকাই, তাহলে এই নারী চরিত্রগুলি কিন্তু খুব স্বাতন্ত্র্য নিয়ে, উজ্জ্বল বৈশিষ্ট্য নিয়ে তার উপন্যাসের মধ্যে রয়েছেন। এই নারী চরিত্রগুলি অঙ্কনে, সেটা যে কোনো উপন্যাসেই বলো না কেন, চোখের বালি উপন্যাস বলো, ঘরে বাইরে চোখের বালির বিনোদিনী চরিত্র, বা ঘরে বাইরে বিমলা, চতুরঙ্গে দামিনী, যোগাযোগের কুমুদিনী, এই সমস্ত চরিত্রগুলিকে রবীন্দ্রনাথ অত্যন্ত যত্ন করে এঁকেছেন এবং এরা ব্যক্তি স্বাতন্ত্র্যে উজ্জ্বল। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নারী চরিত্রগুলির স্বতন্ত্র স্থান এবং মহিমা দুটোই রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের ভাষা, যেটা যে ধরনের উপন্যাস সেই উপযোগী ভাষা। এবং একটা কথা তোমরা অবশ্যই মনে রেখো যে ঘরে বাইরে উপন্যাসটি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর চলিত ভাষায় উপন্যাস লেখা শুরু করেন। এর আগে পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে সাধু ভাষার প্রয়োগ রয়েছে, তবে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের যে সাধু ভাষা, সেটি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমল থেকেও আরো বেশি সহজ হয়ে যাচ্ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসগুলির মধ্যে ভাষার সরলতা বা সহজতা, এটিকে আমরা অবশ্যই প্রত্যক্ষ করতে পারি বা দেখতে পাই।
এই গেল ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস রচনার কৃতিত্ব। আর আমরা এবারে পড়ব ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব। কথা সাহিত্যের যে ধারা আলোচনা করছিলাম, সেটা আলোচনা করতে গিয়ে বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন ছোট গল্পকার হিসেবেও যথেষ্ট কৃতিত্বের পরিচয় রেখেছেন এবং সাময়িক পত্রের চাহিদা পূরণ করার উদ্দেশ্যেই তিনি মূলত ছোট গল্প রচনা করতে আসেন। তার লেখা যে ছোট গল্প, তাকে এই সাময়িক পত্রের যুগ অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হলো হিতবাদী সাধনার যুগ, 2 নম্বর ভারতী সবুজ পত্রের যুগ এবং 3 নম্বর তিন সঙ্গীর যুগ। হিতবাদী সাধনার যুগ, এই যুগে বেশিরভাগ যে মানে এই পর্বের যে ছোট গল্পগুলি বেশিরভাগটাই হিতবাদী সাধনা এই পত্রিকাগুলোতেও প্রকাশিত হয়েছিল। এই পর্বের যে ছোট গল্প, যেমন তোমাদের পাঠ্য যে ছোট গল্পটি রয়েছে ছুটি, এছাড়াও আছে শুভা, অতিথি, এই সমস্ত পোস্টমাস্টার, রামকানাই নির্বুদ্ধিতা, খোকাবাবুর প্রত্যাবর্তন, এই সমস্ত গল্পগুলি এই পর্যায়ে লেখা। ভারতী সবুজ পত্রের যুগের গল্প, ছোট গল্প যেমন স্ত্রীর পত্র, পয়লা নম্বর, অপরিচিতা ইত্যাদি, হালদার গোষ্ঠী ইত্যাদি। এবং তিন সঙ্গীর যুগে আমরা তিনটি গল্প দেখতে পাই। তিন সঙ্গী নাম থেকেই আমরা বুঝে নিতে পারি, সেটা হলো রবিবার, ল্যাবরেটরি এবং শেষ কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই শেষ পর্বের যে গল্প, তিনটি গল্পের কথা বললাম, এই গল্পগুলোতে গল্পের ঘটনার তুলনায় তত্ত্ব কথাটা একটু বেশি প্রধান হয়ে গিয়েছে। কিন্তু এর আগের যে গল্প, এই আগে যে দুটি পর্যায়ের কথা বললাম, সেই পর্যায়ের গল্পগুলিতে কিন্তু ছোট গল্প রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর সর্বাধিক কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তিন সঙ্গীর যে তিনটি গল্প, তার থেকেও বেশি কৃতিত্বের পরিচয় রবীন্দ্রনাথ এই দুটি পর্বে ছোট গল্পকার হিসেবে তার কৃতিত্বের পরিচয় রেখেছেন এই দুটি পর্যায়ের গল্প রচনার ক্ষেত্রে। তোমাদের বিভিন্ন গল্পের নাম বললাম, এবার ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব সম্পর্কে আসি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলিতে আমরা প্রকৃতির একটা অসাধারণ রূপ দেখতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুর অনেকদিন তার জমিদারি দেখাশোনার জন্য শিলাইদহ, সাজাদপুর, পতিশর এই সমস্ত জায়গায় ছিলেন, যেটা বর্তমান বাংলাদেশে অবস্থিত। পদ্মা নদীর বুকে ভেসে তিনি গ্রাম বাংলার বিচিত্র রূপটাকে দেখেছেন এবং সেই যে দেখাটা, সেটা কিন্তু তার কবিতায়, তার উপন্যাসে যেমন ফুটে উঠেছে, তেমনি আছে ছোট গল্পে। তাহলে রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্যে প্রকৃতির একটা অপরূপ রূপকে আমরা ফুটে উঠতে দেখি। আবার একই সঙ্গে প্রকৃতি এবং মানুষের অদ্ভুত একটা মেলবন্ধনকেও আমরা দেখতে পাই, সেটা শুভা বা অতিথি এই গল্পগুলি তার প্রমাণ। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অতি প্রাকৃত রসের গল্পও লিখেছেন। ক্ষুধিত পাষাণ, কঙ্কাল এই গল্পগুলি অতি প্রাকৃত রসের পরিচয় বহন করে। মণিহারা, এটিও একটি অতিপ্রাকৃত রসের গল্প। আর এছাড়াও লিখেছেন তিনি মনস্তাত্ত্বিক গল্পও লিখেছেন, যেমন মধ্যবর্তিনী, তার মধ্যে একটি সম্পত্তি সমর্পণ, এই ধরনের গল্পগুলি বাংলা সাহিত্যে একেবারে উজ্জ্বল হয়ে রয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বলতে গেলে আমরা এটা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের মধ্যে প্রকৃতির অপরূপ রূপের পরিচয় আমরা পাই। প্রকৃতির সঙ্গে মানব মনের যে একটা সুগভীর সম্পর্ক রয়েছে, তার পরিচয় তার গল্পের মধ্যে রয়েছে। তিনি অতি প্রাকৃত রসের গল্প, মনস্তত্ত্বমূলক গল্প ইত্যাদি নানান বিষয় নিয়ে গল্প রচনা করেছেন। তার গল্প রচনার মধ্যে এবং হ্যাঁ, অবশ্যই সমাজ সমস্যামূলক গল্পও রচনা করেছেন। দেনা পাওনা গল্পের মধ্যে যার পরিচয় তোমরা নিশ্চয়ই দেখতে পাও। দেনা পাওনা একটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি নাম করা সমাজ সমস্যামূলক গল্প। আচ্ছা, তাহলে এই গেল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পকার হিসেবে পরিচিতি। হ্যাঁ, এক্ষেত্রে আরো একটা কথা বলে দিই, ছোট গল্পকার রবীন্দ্রনাথের কৃতিত্ব বলতে গিয়ে, সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের মধ্যে একটা নাটকীয়তা, যেটা ছোট গল্প রচনার একটা অন্যতম বৈশিষ্ট্য। এক ধরনের দ্রুত একমুখী গতি, এটিকেও আমরা কিন্তু লক্ষ্য করি।
কিরকম না, ছোট গল্প একটা তার সূচনা থেকে পরিণতির দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে যায় এবং গল্পের মধ্যে চমক থাকে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের মধ্যে এই বিষয়টাকে কিন্তু আমরা খুব ভালোভাবে ফুটে উঠতে দেখি। এই গেল ছোট গল্পকার রবীন্দ্রনাথ এবং ঔপন্যাসিক রবীন্দ্রনাথ, অর্থাৎ কথা সাহিত্যিক রবীন্দ্রনাথ সম্পর্কে পরিচয়। এরপরে আমরা আসবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা কথা সাহিত্যের একজন জনপ্রিয় কথা সাহিত্যিক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একই কথা বলতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও উপন্যাস এবং ছোট গল্প দুই লিখেছেন। এবং এরকম আসতে পারে যে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো বা কৃতিত্ব আলোচনা করো বাংলা সাহিত্যে, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো, অথবা ভেঙে ভেঙেও আসতে পারে। যদি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয় আসে তাহলে উপন্যাস রচনার পাশাপাশি তার যে গল্প সেটি সেই ছোট গল্পের পরিচয়টিও তোমরা দেবে। আর যদি আলাদা আলাদা করে আসে শুধুই ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা শুধুই ছোট গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাহলে আগের মতোই যা বললাম আলাদা আলাদা করে উত্তরগুলো করবে। ঔপন্যাসিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয়টি আমরা প্রথমে দেখে নিই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাসটির নাম ছিল বড় দিদি। এছাড়া বহু উপন্যাস তিনি লিখেছেন। তিনি লিখেছেন পল্লী সমাজ, পথের দাবি, বিরাজ বউ, গৃহদাহ, চরিত্রহীন, শ্রীকান্ত ইত্যাদি প্রচুর উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেনা পাওনা, পণ্ডিত মশাই, দত্তা, অরক্ষণীয়া, দেবদাস ইত্যাদি প্রচুর প্রচুর উপন্যাসের জন্ম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রচনার বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই, অথবা ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রচনার কৃতিত্ব সম্পর্কে জেনে নিই। ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত সহজ সরল ভাষায় তার সাহিত্য রচনা করেছেন, সেটা ছোট গল্প বলো বা উপন্যাস। এই যে সহজ সরল ভাষায় সাহিত্য রচনা করেছেন এটি তার জনপ্রিয়তার কিন্তু একটি অন্যতম প্রধান কারণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্ণনা যেমনই সরল তেমনই কিন্তু চিত্তাকর্ষক, মানে আমাদেরকে খুব পাঠক হিসেবে বা পাঠিকা হিসেবে আমাদেরকে খুব আকৃষ্ট করে রাখে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগুলিতে গ্রামীণ জীবনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। গ্রামীণ জীবন, সেখানকার মানুষ কিরকম, তাদের সমাজ, তাদের জীবনযাত্রা, তাদের দৈনন্দিন যাপনের ছবিগুলি অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বিভিন্ন ধরনের উপন্যাস লিখেছেন, দেশাত্মবোধক উপন্যাসও লিখেছেন যেমন পথের দাবি। এছাড়াও সামাজিক উপন্যাস তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রচুরই। তিনি আত্মজীবনীমূলক উপন্যাসও লিখেছেন যেটির নাম শ্রীকান্ত। কি বললাম? শ্রীকান্ত। শ্রীকান্ত 4 পর্বে লেখা উপন্যাস এবং এই শরৎচন্দ্রের এই শ্রীকান্ত উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেই আমরা খুঁজে পাই। তাহলে শ্রীকান্ত চারটি পর্বে রচিত আত্মজীবনীমূলক উপন্যাস, যেখানে শ্রীকান্তর আড়ালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয়টিকে আমরা খুঁজে পাই। তাহলে ভাষা বললাম যে অত্যন্ত সহজ সরল। তিনি গ্রামীণ জীবন, গ্রামীণ মানুষদের জীবনযাত্রা, সেখানকার সৌন্দর্য, সেখানকার মানুষদের দৈনন্দিন ক্রিয়াকলাপ সবকিছুকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। বিভিন্ন ধরনের উপন্যাস রচনা করেছেন। সামাজিক উপন্যাসের সংখ্যা বেশি, তবে তার ওই দেশাত্মবোধক উপন্যাস যেমন পথের দাবি বা শ্রীকান্ত যেমন আত্মজীবনীমূলক উপন্যাস, সেগুলিকেও আমরা খুঁজে পাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে নারী চরিত্রগুলির কিন্তু একটা ভীষণ রকম স্থান রয়েছে। মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসে নারী চরিত্রকে খুব সুন্দর স্নেহময়ী করে এঁকেছেন এবং তাদের জীবনের যে গল্পগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এঁকেছেন, তাদের জীবন সম্পর্কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যত বেশি মমতা বা যত বেশি আবেগ দিয়ে এঁকেছেন, ততখানি আবেগ দিয়ে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে পুরুষ চরিত্রগুলোকে তিনি আঁকেননি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে নারী চরিত্রের আলাদা ভূমিকা রয়েছে। নারী চরিত্রগুলি অনেক বেশি বলিষ্ঠ, নারী চরিত্রগুলি অঙ্কনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক বেশি যত্নশীল পুরুষ চরিত্র অঙ্কনের তুলনায়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে একটা যেটা ওই যে বললাম কিছু যত মানুষ যতই বিখ্যাত হোক না কেন আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অসম্পূর্ণতা তো থাকে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের যদি কোনো অসম্পূর্ণতা, ঠিক অসম্পূর্ণতা বলবো না, মানে দুর্বলতা যদি বলতে চাই, তাহলে ওই দুর্বল দিকটা হলো যে তিনি কিন্তু একটু বেশি মানে আবেগপ্রবণ শিল্পী, খুব বেশি আবেগপ্রবণ শিল্পী। তাই তার রচনাগুলোর মধ্যে প্রেম, বিরহ, এই সমস্ত ভাবাবেগটা অনেক বেশি এবং আবেগের ব্যাপকতা বা আবেগটাকে অনেক বেশি অতিমাত্রায় এই যে দেখিয়ে দেওয়া, এই ধরনের যে বিষয়গুলো, সেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিল্পী সত্তার একটা দুর্বল দিক। আর একটা ব্যাপার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু নীতিবাদী ছিলেন না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে তোমরা কোথাও নীতি কথা খুঁজে পাবে না, বরং সেখানে শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিল্পের প্রয়োজনে তার চরিত্রগুলিকে সেভাবেই অঙ্কন করেছেন। তাই অন্নদা দিদি বা রাজলক্ষ্মী এই চরিত্রগুলি, এগুলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সমস্ত চরিত্র, নারী চরিত্র, এই চরিত্রগুলি কিন্তু কখনোই পতিতা চরিত্র বা সমাজ বহির্ভূত চরিত্র হিসেবে তাদেরকে আমরা দেখি না, বরং তাদেরকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসের মধ্যে এঁকেছেন এবং স্থান দিয়েছেন। এবারে আসি ছোট গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম মন্দির। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্প মন্দির, যেটি কুন্তলীন পুরস্কার পেয়েছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম মন্দির এবং এই গল্পটি কুন্তলীন পুরস্কার পেয়েছিল। এবারে আসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অন্যান্য কিছু গল্পের কথায়, যেমন বিন্দুর ছেলে, রামের সুমতি, এগুলি নামের সঙ্গে তোমরা পরিচিত হয়তো। বিন্দুর ছেলে, রামের সুমতি, দর্পচূর্ণ, কাশীনাথ ইত্যাদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত সমস্ত ছোট গল্প। আরো দুটি ছোট গল্পের কথা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আরো দুটি ছোট গল্পের কথা না বললেই নয়, সেই দুটি হলো অভাগীর স্বর্গ এবং মহেশ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার যে ছোট গল্প, সেখানে এক তো গ্রামীণ জীবন, যেমন উপন্যাসের মধ্যে দেখি তেমনি গ্রামীণ জীবনের কথা বলেছেন। তাহলে এই উপন্যাস এবং ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ছোট গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুটোর বৈশিষ্ট্য, মানে দুজনেরই বৈশিষ্ট্য, দুজন নয় সরি একজনেরই দুরকম রচনার বৈশিষ্ট্যগুলো কিন্তু সেমই। একটা মনে রাখলে তোমরা আরেকটা লিখতে পারবে। যেমন ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব সহজ সরল ভাষায় উপন্যাস রচনা করেছেন, তেমনি ছোট গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনার মধ্যেও খুবই সহজ সরল ভাষায় আমরা দেখতে পাই। তার লেখা ছোট গল্পগুলির মধ্যে গ্রামীণ জীবনের পরিচয়টিকে ফুটে উঠতে দেখি, গ্রামীণ মানুষের জীবনযাত্রা, তাদের দৈনন্দিন ক্রিয়াকলাপ, সেখানকার খুঁটিনাটি, এগুলিকে আমরা ফুটে উঠতে দেখি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে, রামের সুমতি, এগুলি একটু বড় ধরনের গল্প। মনস্তাত্ত্বিক গল্পও লিখেছেন তিনি, যেমন কাশীনাথ তার লেখা একটি উল্লেখযোগ্য মনস্তাত্ত্বিক ছোট গল্প, মনস্তত্ত্বমূলক ছোট গল্প। এছাড়া আরো রয়েছে যেমন গ্রামীণ জীবনের সমাজ সমস্যা, এই সমস্ত কিছুকে নিয়ে লিখেছেন অভাগীর স্বর্গ, মহেশ ইত্যাদি। জমিদারি প্রথা, তাদের শোষণ পীড়ন, এগুলিও তার ছোট গল্পের মধ্যে উঠে এসেছে। তাহলে ছোট গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈশিষ্ট্য, উপন্যাস রচনার বা ছোট গল্প রচনার বৈশিষ্ট্য কোনো একটা মনে রাখলেই, দুটো যদি আলাদা আলাদা আসে প্রশ্ন যে ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয় দাও বা ছোট গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয় দাও, তাহলে দুটো উত্তর লিখতে পারবে। শুধু উপন্যাস এবং ছোট গল্প, কিছু উপন্যাস এবং কিছু ছোট গল্পের নাম তোমাদের মনে রাখতে হবে। পরের টপিকে আসি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে বলছিলাম 3 বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে উল্লেখযোগ্য, তারই একজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার লেখা প্রথম উপন্যাসটির নাম পথের পাঁচালী, প্রকাশিত হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো, এইরকম প্রশ্ন আসার সম্ভাবনা বেশি।
যদিও বললাম যেরকম আগেই, একই কথা বারবার আর রিপিট করছি না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটি প্রথম প্রকাশিত উপন্যাস। পথের পাঁচালী উপন্যাসের কথা তোমরা সকলেই জানো, যেটি থেকে পরবর্তীকালে আমাদের বিশ্ববরেণ্য একজন চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় পথের পাঁচালী সিনেমাটি করেছিলেন। পথের পাঁচালী ছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস হলো অপরাজিত, আরণ্যক, বিপিনের সংসার, দেবযান, অশনি সংকেত, আদর্শ হিন্দু হোটেল ইত্যাদি। এবারে তার লেখা ছোট গল্পগুলি সম্পর্কেও একটু বলে নিই, এবং তারপরে যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছোট গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই দুই ক্ষেত্রেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার যে স্টাইলটা, লেখার যে বৈশিষ্ট্যটা সেটা একই। সুতরাং কিছু ছোট গল্পের নামগুলো আমরা জেনে নিই। ছোট গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প গ্রন্থের সংখ্যা 19টি এবং ছোট গল্প প্রায় 224টি। কি বললাম? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প গ্রন্থের সংখ্যা, মানে গল্প গ্রন্থের সংখ্যা 19টি এবং ছোট গল্প প্রায় 224টি। 19টি গল্প গ্রন্থে প্রায় 224টি ছোট গল্প রয়েছে। 19টি গল্প গ্রন্থ, এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গল্প গ্রন্থের কথা বলি। মেঘমল্লার, মৌরি ফুল, তাল নবমী ইত্যাদি, জন্ম ও মৃত্যু, মুখোশ ও মুখশ্রী, কিন্নর দল ইত্যাদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য ছোট গল্প গ্রন্থ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম হলো উপেক্ষিতা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম ছোট গল্পের নাম উপেক্ষিতা। তিনি অন্যান্য আরো অনেক ছোট গল্প লিখেছেন। তোমাদের প্রথম সেমিস্টারে ছিল পুঁই মাচা গল্পটি, সেটির নাম তোমরা জানো, তাই বললাম পুঁই মাচা। এই উপেক্ষিতা গল্প এছাড়াও তিনি অনেক ধরনের গল্প লিখেছেন, যেমন কাহিনী নির্ভর গল্প, যেমন পুঁই মাচা, বাক্স বদল ইত্যাদি। আবার চরিত্র নির্ভর গল্প, যেমন উপেক্ষিতা, যেমন মৌরি ফুল ইত্যাদি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঔপন্যাসিক এবং ছোট গল্পকার দুটি ক্ষেত্রেই, অর্থাৎ কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্য রচনার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জেনে নিই একটু। এটি দুটি ক্ষেত্রেই কিন্তু একই রকম হবে। যদি ছোট গল্পকার সম্পর্কে আসে প্রশ্ন, তাহলে ছোট গল্পের নামগুলো লিখে সেই মতো লিখবে যে ছোট গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প রচনার বৈশিষ্ট্য। যদি ঔপন্যাসিক সম্পর্কে, ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্নটি আসে, তাহলে তোমরা সেইভাবে লিখবে, উপন্যাসগুলির পরিচয় দিয়ে নেবে, তারপরে সেইভাবে লিখবে ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রচনার বৈশিষ্ট্য। অর্থাৎ কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্য রচনার বৈশিষ্ট্য করলে তোমরা দুটো উত্তরেই লিখতে পারবে। এক তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুব সহজ সরল বাংলা। 2 নম্বর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতির চিত্রগুলোকে খুব সুন্দরভাবে এঁকেছেন, সেটি তার উপন্যাস হোক বা ছোট গল্প হোক। প্রকৃতির চিত্রকে খুব দক্ষতার সঙ্গে, অত্যন্ত নিপুণ ভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, আর তার বর্ণনাগুলো এমনই যেন মনে হয় আমরা সেই প্রকৃতিকে চোখের সামনে দেখতে পাচ্ছি। আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনের, গ্রামীণ জীবন হোক বা যেরকম জীবনটা যেরকমই হোক, মানুষের জীবনের অতি সাধারণ বিষয়গুলি নিয়ে গল্প রচনা করেছেন। অতি সাধারণ দৈনন্দিন জীবনের যে ছোট ছোট বিষয়, যেগুলো হয়তো আমরা নিজেরাও আমাদের দৈনন্দিন জীবনটা কাটাতে গিয়ে আমাদের জীবনের ওই ছোট ছোট সৌন্দর্যগুলোকে আমরা দেখতে পাই না, খুঁজে পাই না, এই সমস্ত ছোট ছোট বিষয়গুলিকে, সেই জীবনের সৌন্দর্যকে নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প লিখেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার উপন্যাস বলো বা ছোট গল্প বলো, সেখানে যেমন অত্যন্ত সাধারণ বিষয়গুলির সৌন্দর্য নিয়ে রচনা করেছেন, কথা সাহিত্য রচনা করেছেন, তেমনি তিনি বিভিন্ন ধরনের গল্প লিখেছেন। গল্পগুলো কেমন? ওই যে বললাম চরিত্র প্রধান গল্প লিখেছেন, যেমন উপেক্ষিতা, যেমন মৌরি ফুল। আবার তার গল্পের মধ্যে একটা মানে ভৌতিক গল্পও তিনি লিখেছেন, যেমন বউচণ্ডীর মাঠ, যেমন হাসি ইত্যাদি গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্যে প্রকৃতি
প্রকৃতির পাশাপাশি মানবপ্রীতি, মানুষের প্রতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে ভালোবাসা সেটিও প্রকাশিত হয়েছে। এই গেল কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচয়। এরপরে আমরা আসি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাসের নাম চৈতালি ঘূর্ণি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাসের নাম হলো চৈতালি ঘূর্ণি। এছাড়া তার লেখা উপন্যাসগুলি বিখ্যাত সমস্ত উপন্যাস পঞ্চগ্রাম, গণদেবতা, ধাত্রী দেবতা, হাঁসুলি বাঁকের উপকথা, কালিন্দী, কবি ইত্যাদি। তিনি প্রচুর উপন্যাস লিখেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাস রচনার পাশাপাশি ছোট গল্পও লিখেছেন। তার লেখা ছোট গল্পগুলির সংখ্যা 35 এবং তার লেখা ছোট গল্প গ্রন্থের সংখ্যা 35 এবং গল্প লিখেছেন প্রায় 190টি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প গ্রন্থের সংখ্যা বললাম 35, গল্প লিখেছেন প্রায় 190টি। তার লেখা প্রথম গল্পের নাম রসকলি। প্রথম গল্পের নাম রসকলি। এছাড়া বিখ্যাত আরো সমস্ত ছোট গল্প যেমন তারিণী মাঝি, নারী ও নাগিনী, জলসাঘর ইত্যাদি তার লেখা উল্লেখযোগ্য সমস্ত ছোট গল্প। বেদিনী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যিক হিসেবে, কথা সাহিত্যিক হিসেবে সাহিত্য রচনার, কথা সাহিত্য রচনার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা জেনে নিই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের জীবনের, রাঢ়বঙ্গের মানুষের জীবনের, যেমন বীরভূম, বাঁকুড়া, এই সমস্ত জায়গার মানুষের জীবনের যে পরিচয়টি সেটিকে কিন্তু খুব সুন্দরভাবে এঁকেছেন। আঞ্চলিক জীবন ফুটিয়ে তোলার ক্ষেত্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন অন্যতম শ্রেষ্ঠ বাংলা কথা সাহিত্য জগতের একজন অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী। তিনি যে সময়ের সাহিত্যিক, সেই সময়টা ওই অহিংস অসহযোগ আন্দোলন, জমিদারি প্রথার অবলুপ্তি এবং পুঁজিবাদী যে শাসন ব্যবস্থা সেটা গড়ে ওঠার সময় মানুষের মনের যে অবক্ষয়, সমাজের অবক্ষয়, এগুলোকে তিনি দেখেছেন। জমিদারি প্রথার ভাঙন, অবলুপ্তি, অন্যান্য সাধারণ পুঁজিবাদী অর্থনীতি এবং সাধারণ জীবনে, সাধারণ মানুষের জীবনের সমস্যা, এই যে ওঠা পড়া, ভাঙা গড়ার এই সময়ের শিল্পী তিনি। তাই তার কথা শিল্প, মানে তার সেটা উপন্যাস হোক বা ছোট গল্প হোক, তার মধ্যে কিন্তু এই যুগের যে বিষয়টা, এই যে সময়কালটায় দাঁড়িয়ে তিনি সাহিত্য রচনা করছেন, যে সময়কালটায় তিনি দাঁড়িয়ে আছেন, সেই সময়কালের ছবিটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। জমিদারি প্রথা, সেই প্রথার ভাঙন, সেই নতুন অর্থনীতির উত্থান, এই ধরনের বিষয়গুলি এবং সেই সঙ্গে তারই সঙ্গে এই বদলে যাওয়া অর্থনৈতিক ব্যবস্থা বা সামাজিক পরিকাঠামো, তার সঙ্গে মানুষের জীবনের দুঃখ দুর্দশা, আবার মানুষের মনস্তত্ত্ব, এই সব বিষয়গুলি আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্যের মধ্যে ফুটে উঠতে দেখতে পাই। তার লেখা উপন্যাসের বা ছোট গল্পের ভাষাগুলিও সহজ সরল, বর্ণনা অত্যন্ত সুন্দর। তবে তিনি যতই ওই একটা টালমাটাল পরিস্থিতির এবং যুগ সচেতন লেখক হন না কেন, তিনি কিন্তু মানুষের প্রতি বিশ্বাসটা রেখেছেন। তিনিও রবীন্দ্রনাথ ঠাকুর যেমন মনে করতেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও সেই নীতিতে বিশ্বাসী এবং তিনি তার লেখার মধ্যে মানুষেরই জয়গান গেয়েছেন। এবারে আসি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথায়। মানিক বন্দ্যোপাধ্যায় এই নামটি কিন্তু তার প্রকৃত নাম নয়। তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে যদিও তিনি মানিক বন্দ্যোপাধ্যায় নামেই পরিচিত। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাসের নাম হলো জননী। বললাম মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাসের নাম জননী। এছাড়া তিনি বাংলা সাহিত্যের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় বেশ কিছু উপন্যাসের রচয়িতা, যেমন পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরবাসের ইতিকথা, ইতিকথার পরের কথা,
দিবারাত্রির কাব্য, চিহ্ন, অহিংস, চতুষ্কোণ ইত্যাদি। পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি বাংলা সাহিত্যের অন্যতম দুটি উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসগুলির নাম বললাম, এবারে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কিছু ছোট গল্প সম্পর্কেও জেনে নিই। আমি তোমাদের বলেছিলাম যে কথা সাহিত্য বলতে কিন্তু উপন্যাস এবং ছোট গল্প দুটিকেই বোঝায়, এটা মনে রাখবে। এবং কথা সাহিত্যিক হিসেবে যদি তাদের পরিচয় দিতে বলে কোনো একজন লেখক সম্পর্কে, কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় বা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দাও, তাহলে উপন্যাস এবং ছোট গল্প দুটো সম্পর্কে একটু একটু লিখবে এবং তার যে বৈশিষ্ট্য সেটাকে আলোচনা করে দেবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম ছোট গল্পের নাম অতসী মামি। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম ছোট গল্প অতসী মামি, এটি প্রকাশিত হয়েছিল বিচিত্রা পত্রিকায়। তার লেখা অন্যান্য আরো বিখ্যাত ছোট গল্প কিছু, যেমন ছোট বকুলপুরের যাত্রী, হারানের নাচ জামাই, সরীসৃপ, প্রাগৈতিহাসিক। এর আগে তোমরা যে এখন নতুন সিলেবাসে পড়ছো, এর আগের যে সিলেবাসটা সেখানে একটি গল্প ছিল কে বাঁচায় কে বাঁচে। এই ধরনের গল্পগুলি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য ছোট গল্পের উদাহরণ। এবারে আসি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্যিক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্য রচনার বৈশিষ্ট্য সম্পর্কে। দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় যে সময়ের শিল্পী, সেই সময়কালটাকে যেমন তিনি তার সাহিত্যের মধ্যে ধরেছেন, তেমনি তার যে সাহিত্য রচনার প্রধান উপজীব্য বিষয় মানে মূল বৈশিষ্ট্য যদি বলতে যাও, তাহলে এটা তো অবশ্যই বলতে হবে যে তিনি মানুষের মনের একেবারে অলিগলি সমস্ত জায়গায় অবাধ বিচরণ করেছেন। মানুষের মন, সেখানে মনের মধ্যে কত ধরনের চিন্তা ভাবনা, কত রকমের কাজকর্ম প্রতিনিয়ত হয়ে চলেছে এবং সেই অনুযায়ী আমরা চালিত হচ্ছি, সেই জায়গাটাকে ধরে সাহিত্যে তাকে প্রতিফলিত করার চেষ্টা করেছেন। এছাড়া তিনি লিখেছেন বিভিন্ন ধরনের উপন্যাসগুলোর কথা যখন বলছিলাম, আঞ্চলিক উপন্যাস লিখেছেন। মানুষের জীবনযাত্রা, গ্রামীণ মানুষের জীবনযাত্রা বা শহুরে জীবনযাত্রা, যে জায়গায় যেই রকম উপন্যাস, যে রকম ছোট গল্প লিখেছেন, সেই অনুযায়ী সেই অঞ্চলকে, সেই অঞ্চলগুলির, সেটা গ্রামীণ অঞ্চল হোক বা শহর কেন্দ্রিক জীবনযাপন হোক, সেই জায়গাগুলিকে অত্যন্ত দক্ষতার সঙ্গেই তিনি তুলে ধরেছেন। ভাষা ব্যবহারেও তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। তার লেখা, প্রত্যেকটি লেখার মধ্যেই ওই বললাম যে তোমাদের মানুষের মনের যে আলো অন্ধকার সব দিকটাকে যেমন তিনি তুলে এনেছেন, তেমনি চরিত্রগুলিকেও একেবারে বাস্তব সম্মত করে গড়ে তুলেছেন। তার উল্লেখযোগ্য কিছু চরিত্র উপন্যাসের কুবের, কপিলা, কুসুম, শশী, এই ধরনের যে চরিত্রগুলি অঙ্কনে মানিক বন্দ্যোপাধ্যায়ের, বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। তার মানে বৈশিষ্ট্য লিখতে গিয়ে তোমরা বলতে পারো যে চরিত্র চিত্রণে মানিক বন্দ্যোপাধ্যায় তার কৃতিত্বের পরিচয় রেখেছেন, ভাষা ব্যবহারে দক্ষতার পরিচয় দিয়েছেন, মানুষের মনের অন্ধকার জায়গা, মানুষের মনের অলিগলি সমস্ত কিছুকে বাস্তবচিতভাবে উপন্যাসে এবং ছোট গল্পগুলির মধ্যে তুলে ধরেছেন। তার গল্পের মধ্যে মানুষের মনের নানান রকম ক্রিয়াকলাপ, সেখানে লুকিয়ে থাকা রাগ, ক্ষোভ, হিংসা, ভালো লাগা, মন্দ লাগা সবকিছু অত্যন্ত বাস্তবসম্মত ভাবে এবং চরিত্রগুলিও একেবারে রক্ত মাংসের মানুষ হয়ে উপন্যাসের মধ্যে, ছোট গল্পের মধ্যে স্থাপিত হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক উপন্যাসও রচনা করেছেন। আঞ্চলিক উপন্যাস রচনার ক্ষেত্রে সেই সমস্ত অঞ্চল, সেখানকার মানুষের জীবনযাত্রা, তাদের দৈনন্দিন ক্রিয়াকলাপ, তাদের জীবনটা কিভাবে পরিচালিত হয়, সেগুলিকেও সুন্দরভাবে তার কথা সাহিত্যের মধ্যে ফুটিয়ে তুলেছেন। এই রকম ভাবে উত্তরগুলো লিখলেই তোমরা ঠিকঠাক নম্বর পেয়ে যাবে। এরপরে আসি প্রেমেন্দ্র মিত্রের কথায়। প্রেমেন্দ্র মিত্র, তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি গল্প পাঠ্য রয়েছে, যার নাম হলো তেলে না পোতা আবিষ্কার, যেটিকে বলা হয় বাংলা সাহিত্যের একটি অন্যতম কঠিন গল্প। প্রেমেন্দ্র মিত্র
তিনি কল্লোল পত্রিকা যে তোমাদের সাময়িক পত্র পত্রিকার ইতিহাস পড়াতে গিয়ে একটি পত্রিকার নাম বলেছিলাম, যার নাম কল্লোল পত্রিকা, সেই পত্রিকার লেখক গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। এবং প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যের একই সঙ্গে একজন উল্লেখযোগ্য ঔপন্যাসিক ও ছোট গল্পকার। প্রেমেন্দ্র মিত্র যেমন উপন্যাস লিখেছেন, যেমন ছোট গল্প লিখেছেন, তেমনি আবার কিশোরদের জন্য ঘনাদা চরিত্র সৃষ্টি করেছেন। তার লেখা উল্লেখযোগ্য সমস্ত উপন্যাসের নাম বলি এবার। পাঁক, কুয়াশা, মিছিল, এগুলি প্রেমেন্দ্র মিত্রের লেখা বিখ্যাত কিছু উপন্যাস। কি বললাম? পাঁক, কুয়াশা, মিছিল, এগুলি প্রেমেন্দ্র মিত্রের লেখা বিখ্যাত কিছু উপন্যাস। এবারে আসি প্রেমেন্দ্র মিত্রের লেখা ছোট গল্পের কথায়। বাংলা সাহিত্যে ছোট গল্পকার হিসেবে প্রেমেন্দ্র মিত্র একজন উল্লেখযোগ্য নাম। তার লেখা অজস্র গল্প গ্রন্থ রয়েছে, যেমন বেনামি বন্দর, যেমন ধূলি ধূসর, কুড়িয়ে ছড়িয়ে, যেমন পুতুল ও প্রতিমা, মহানগর ইত্যাদি। এবারে আসি কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে আলোচনায়। প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কথা সাহিত্যিক। তোমাদের সাময়িক পত্র পত্রিকার ইতিহাস যখন পড়াচ্ছিলাম তখন আমরা কল্লোল নামে একটি পত্রিকার কথা বলেছিলাম। এই কল্লোল পত্রিকার লেখক গোষ্ঠীর সঙ্গে প্রেমেন্দ্র মিত্রের নাম একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রেমেন্দ্র মিত্রের লেখা কিছু উপন্যাসের নাম আমরা জেনে নিই। পাঁক, কুয়াশা, মিছিল। প্রেমেন্দ্র মিত্রের লেখা উল্লেখযোগ্য উপন্যাস পাঁক, কুয়াশা, মিছিল। এবারে এসো কিছু ছোট গল্প সম্পর্কে জেনে নিই। প্রেমেন্দ্র মিত্রের এখানে যে গল্পগুলির নাম লিখছি সেগুলি আসলে গল্প গ্রন্থের নাম, যেমন মহানগর, ধূলি ধূসর, কুড়িয়ে ছড়িয়ে, পুতুল ও প্রতিমা, বেনামি বন্দর, জলপাইরা ইত্যাদি। প্রেমেন্দ্র মিত্র তার এই উপন্যাস এবং কথা সাহিত্যে তার সময়কালকে তুলে ধরেছেন। প্রেমেন্দ্র মিত্র যে সময়ের গল্পকার বা যে সময়ের কথা সাহিত্যিক, সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাত ভারতবর্ষে এসে পড়েছে। প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাতের ফলে তার সঙ্গে ভারতের সমাজ, ভারতের অর্থনীতি এগুলিও প্রভাবিত হয়েছিল খুব স্বাভাবিকভাবেই। তো ভারতীয় এই সমাজ বা ভারতীয় এই ক্ষয়িষ্ণু অর্থনীতি, মানুষের মনের অবক্ষয়, চিন্তা চেতনার অবক্ষয়, টালমাটাল একটা পরিস্থিতি, দুঃখ, দারিদ্র্য, দুর্দশা, মানুষের মনের মানবিকতার অবক্ষয়, স্বার্থান্ধ হয়ে যাওয়া, মানুষের নিজের স্বার্থের গণ্ডিতে নিজের একটা চারপাশে একটা বেড়াজাল তৈরি করে ফেলা, স্বার্থপর হয়ে ওঠা, দিনে দিনে নিজের টুকুই বোঝা একমাত্র, পরশ্রী কাতরতা, মানে অন্যের কোনো ভালো দেখলে হিংসে হওয়া, এই যে মনোবৃত্তিগুলি এই সময়ে মানুষের মধ্যে প্রকট হয়ে উঠছিল, সেই জায়গাগুলিকে প্রেমেন্দ্র মিত্র তার উপন্যাস বলো বা তার ছোট গল্প বলো সব জায়গায় তুলে ধরেছেন। তিনি নিজে তার একটি কবিতার মধ্যে বলেছিলেন যে আমি কবি যত কামারের, যত কাঁসারির আর ছুতরের, মুটে মজুরের, আমি কবি যত ইতরের। মানে তিনি জানতো, তিনি খুব সাধারণ মানুষের, তিনি বলেছেন যে যাদের জীবনে ওই রকম চোখ ঝলসানো আলো নেই, আলোর মেলা নেই, যাদের জীবনটা খুব সাধারণ, সাদা মাটা, তাদের কথা বলার জন্যই আমি সাহিত্য রচনা করি। তো এই প্রেমেন্দ্র মিত্র, সুতরাং এই যে তার এই বক্তব্য, তার কবিতায় হোক বা তার কবি জীবন বা লেখক জীবন, সাহিত্যিক জীবন সম্পর্কে তার যে বক্তব্য, সেখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে প্রেমেন্দ্র মিত্র তিনি সাধারণ নিম্নবিত্ত জীবনের রূপকার। তিনি একথা বারবার ঘোষণা করেছেন, তার কবিতায় বলো, উপন্যাসে বলো, ছোট গল্পে বলো, তিনি বারবার এই কথাটা বলেছেন এবং সেটাকে প্রমাণও করেছেন যে তিনি সত্যি সাধারণ মানুষের জীবনের রূপকার ছিলেন। তাহলে তার উপন্যাস কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো, অর্থাৎ তার উপন্যাসের এবং ছোট গল্পের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো এখানে সাধারণ
সাধারণ মানুষের জীবনটাকে তিনি রূপায়িত করেছেন। এক তো সমাজ জীবন, মানুষের সেই সময়ের যে জীবন সেটাকে তুলে ধরেছেন, মানুষের ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থা, মানুষের মনের অবক্ষয়, চিন্তার অবক্ষয়, চেতনার অবক্ষয়, মানুষের মনের মধ্যে হিংসা, ক্ষয়িষ্ণুতা ইত্যাদিকে যেমন রূপ দিয়েছেন, সেই সময়ের দুঃখ দুর্দশা, দারিদ্র, ভেঙে পড়া অর্থনীতি, তার ফলে মানে মানুষের জীবনের উপর তার প্রভাব, সেগুলোকে যেমন তার সাহিত্যের মধ্যে তুলে এনেছেন, তেমনি তিনি আবার মানুষের মনের একেবারে ভেতরের ওই মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও মানুষের মনের অন্ধকার যে গলিগুলো, সেই জায়গাগুলোকেও তুলে এনেছেন। তার হয়তো, তার পুণ্যাম ইত্যাদি গল্পগুলির মধ্যে কিন্তু আমরা সেই পরিচয়টিকে দেখতে পাই। তার গল্পের ভাষা সহজ সরল, অত্যন্ত উৎকৃষ্ট তার উপন্যাস এবং ছোট গল্প। কথা সাহিত্যিক হিসেবে প্রেমেন্দ্র মিত্র যে ভাষা ব্যবহার করেছেন তা অত্যন্ত সহজ সরল, বর্ণনাগুলিও খুব চমৎকার, আমাদেরকে আকর্ষণ করে রাখে। তার গল্পের ভাষা, তার উপন্যাসের ভাষা আমাদেরকে পাঠক হিসেবে বা পাঠিকা হিসেবে আমাদেরকে সবসময় আকৃষ্টই করে। তার এই যে কথা সাহিত্যিক হিসেবে তার আরো একটি বৈশিষ্ট্য হলো মানুষের জীবনকে, মানুষকে ভালোবেসে তিনি মানুষের এই যে জীবনকে প্রতিফলিত করেছেন তার কথা সাহিত্যের মধ্যে, সেখানে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো অতিরিক্ত ভাবালুতা নেই, মানে ভাবাবেগটা অতিরিক্ত বেশি নয়। একটা নিরাসক্ত দৃষ্টিভঙ্গি নিয়ে, নিরাসক্ত মানে তিনি দেখছেন সমস্ত ঘটনাগুলিকে, কিন্তু অদ্ভুত একটা দূরত্ব রেখে, একটা খুব মানুষের দুঃখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে চরিত্রগুলির মধ্যে ভাবাবেগের যে প্রাবল্য দেখতে পাওয়া যায়, সেখানে যতখানি কান্না, যতখানি ভাবালুতা, যতখানি দুর্বলতা দেখতে পাওয়া যায়, প্রেমেন্দ্র মিত্রের গল্পের চরিত্রগুলি কিন্তু ঠিক সেরকম নয়। সেই ভাবাবেগ, সকলেরই জীবন, তাদের তার কথা সাহিত্যের চরিত্রগুলি, তাদের জীবন, তাদের দুঃখ কষ্ট সমস্ত কিছুই গল্পের মধ্যে উঠে এসেছে, তার কথা সাহিত্যের মধ্যে উঠে এসেছে। কিন্তু প্রেমেন্দ্র মিত্র একটা অদ্ভুত নিরাসক্ত ভঙ্গিতে তার গল্পের মধ্যে বা তার কথা সাহিত্যের মধ্যে, সেটা গল্প হোক বা উপন্যাস, সেখানে বিষয়গুলিকে উপস্থাপন করেছেন। এই গেল প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে আলোচনা। এবারে আমরা আসি বাংলা সাহিত্যের আর একজন বিখ্যাত সাহিত্যিক, যার কথা না বললেই নয়, তার সম্পর্কে, যার নাম বনফুল। তার কথা কেন বলছি সেটা আমি আলোচনা করতে করতে বলে দিই। তবে এই যে এতক্ষণ ধরে আমরা যাদের কথা আলোচনা করলাম কথা সাহিত্যে, তাদের সম্পর্কে এই যতজনের কথা আলোচনা করলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা প্রেমেন্দ্র মিত্র, এদের সম্পর্কে পড়লে আশা করি তোমরা এর মধ্যে থেকে একটি প্রশ্ন কমন পেয়েই যাবে। আর একবার মনে করিয়ে দিই, তোমাদের কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 5 নম্বরের প্রশ্ন হবে এবং সেখানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্যে থেকে একটি তোমাদের লিখতে হবে। তো এইখানে যেটা রয়েছে তোমাদের, এক তো রয়েছে বাংলা আধুনিক সাহিত্যের ধারা, সেখানে তোমরা বাংলা গদ্যের উদ্ভব, 19 শতকের সমাজ জীবন, এগুলো সম্পর্কে পাবে, এই সম্পর্কিত প্রশ্ন থাকবে। বাংলা গদ্যের উদ্ভবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা বা বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা, প্রমথ চৌধুরীর ভূমিকা, বাংলা সাময়িক পত্র পত্রিকা, এই সম্পর্কিত একটা প্রশ্ন পাবে। তোমরা কথা সাহিত্য সম্পর্কিত একটা প্রশ্ন পাবে, বাংলা কাব্য কবিতার ধারা, সেখান থেকে একটা প্রশ্ন হতে পারে, নাট্য সাহিত্যের ধারা রয়েছে এবং আর একটি বিষয় রয়েছে তোমাদের, যেটা লৌকিক সাহিত্য, সেইগুলিরও ক্লাস আমরা এখানে করিয়ে দেব। তবে এই যে 5খানা টপিক রয়েছে আলাদা আলাদা, এগুলির মধ্যে থেকে যে সমস্ত বিষয়গুলি পড়ানো হচ্ছে, মোটামুটি যদি তোমরা সেগুলি একটু দেখে নাও, তাহলে আশা করি এর মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা কমন পেয়েই যাবে। এবারে আমরা বনফুলকে দিয়ে বাংলা কথা সাহিত্যের ধারার যে আলোচনা সেটি শেষ করব। যদিও অনেক সাহিত্যিকের কথা, অনেক কথা সাহিত্যিকের কথা বাকি রয়ে গেল, কিন্তু তবুও আশা করি সমস্ত সাহিত্যের ইতিহাস
পড়লে তোমরা এই মুহূর্তে এতগুলো বিষয় মনেও রাখতে পারবে না এবং তোমাদের জন্য সেগুলো খুব জটিল হয়ে যাবে, অতিরিক্ত ভার হয়ে যাবে। তাই আমরা এই কয়েকজন প্রধান প্রধান সাহিত্যিক সম্পর্কে, যাদের সম্পর্কে আমরা বললাম, আশা করি এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। যাই হোক, আসি বনফুলের কথায়। বনফুল, বনফুলের প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে তিনি যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি মানিক বন্দ্যোপাধ্যায় নামেই সমধিক পরিচিত, তেমনি বলাই চাঁদ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুল নামেই পরিচিত। বনফুলের লেখা কিছু উপন্যাস এবং ছোট গল্পের কথা তোমাদের বলি। বনফুলের লেখা বেশ কিছু উপন্যাসের নাম যেমন জঙ্গম, স্থাবর, ডানা, অগ্নিশ্বর, হাটে বাজারে ইত্যাদি। আর ছোট গল্প, বনফুলের লেখা কিছু ছোট গল্পের নাম যেমন চোখ গেল, যেমন তাজমহল, শ্রীপতি সামন্ত ইত্যাদি। বনফুলের লেখা ছোট গল্পগুলি তার বিভিন্ন গল্প গ্রন্থের মধ্যেও প্রকাশিত হয়েছিল। তো বনফুলের লেখা এই বনফুলের ছোট গল্পের কথা আলাদা করে বিশেষভাবে বলতেই হয়, তার কারণ বাংলা সাহিত্যে একমাত্র তিনি এমন একজন কথা সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যে একটা অভিনবত্ব নিয়ে এলেন। কি অভিনবত্ব নিয়ে এলেন? তার ছোট গল্পগুলিকে শুধু ছোট গল্প বলা ভুল, তার ছোট গল্পগুলি সম্পর্কে বলতে হয় যে সেগুলি হলো অনুগল্প। বাংলা সাহিত্যের একজন বিখ্যাত অনুগল্পকার, এবং সেই সময়ে দাঁড়িয়ে, যে সময়ে বনফুল বাংলা সাহিত্যে অনুগল্প লিখছেন, সেই সময়ে দাঁড়িয়ে তার আগে আর কেউ অনুগল্প রচনা করেননি। তাহলে বনফুলের একটি অন্যতম বিশেষত্ব হলো যে তিনি বাংলা কথা সাহিত্যে অনুগল্প রচনার সূত্রপাত করে দিলেন। তার লেখা গল্পগুলি খুব ছোট ছোট, এক পাতার গল্প। কিছু কিছু গল্প রয়েছে যেগুলো অনেকটা বড়, কিছু কিছু গল্প রয়েছে আবার 27 লাইন, 28 লাইন, 25 লাইনে একটা গল্প শেষ, এবং সেই গল্পগুলি তিনি এতই দক্ষতার সঙ্গে লিখেছেন, এতখানি কৃতিত্বের পরিচয় দিয়েছেন এই গল্পগুলি রচনা করতে গিয়ে, যে গল্পগুলি পড়তে গিয়ে আমাদেরকে অবাক হতে হয়। তার লেখা একটি গল্প নিম গাছ, খুবই ছোট্ট একটি গল্প, কিন্তু পড়তে গিয়ে তোমরা বুঝতে পারবে, তোমরা যদি কখনো পড়ো। বনফুলের অনুগল্প বলছি, অনুগল্পগুলো খুবই ছোট ছোট, অনু মানেই ছোট, অনুগল্পগুলো খুবই ছোট, এবং এগুলো যদি তোমরা পড়তে যাও তাহলে পড়তে গিয়ে বুঝতে পারবে যে একটা গল্পের ওই 27 লাইন, 28 লাইন, 30 লাইনে একটা গল্পকে কতখানি দক্ষতার সঙ্গে তিনি শেষ করে দিয়েছেন। এবং গল্পের মধ্যে ছোট গল্পের যাবতীয় বৈশিষ্ট্যগুলিকে তিনি কিন্তু ইনক্লুডও করেছেন। এমন নয় যে ছোট গল্পের অনুগল্প রচনা করতে গিয়ে তিনি গল্পরসের সঙ্গে কোনো রকম ছেড়ছাড় করেছেন, কোনো ধরনের খামতি থেকে গিয়েছে, এইরকম কিন্তু মোটেও না। তিনি যে গল্পগুলো রচনা করেছেন সেই গল্পগুলো পড়তে গিয়ে ছোট গল্পের যে ধর্ম, একমুখীনতা, নাটকীয়তা, বর্ণনার যে সংযত ভাব, যে ব্যঞ্জনা, এত সুন্দরভাবে তার প্রত্যেকটা অনুগল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন যে গল্পগুলো পড়তে গিয়ে আমাদেরকে চমৎকৃত হতে হয়। বনফুল তার কথা সাহিত্যে, সেটা উপন্যাস হোক বা ছোট গল্পই হোক, তার গল্পগুলিতে, তার উপন্যাসগুলিতে সহজ সরল ভাষার ব্যবহার করেছেন। চরিত্র চিত্রণে, উপন্যাসের চরিত্র চিত্রণে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। বাস্তব জীবনমুখী চরিত্রকে তার কথা সাহিত্যের মধ্যে ফুটিয়ে তুলেছেন। সংযত বর্ণনার মধ্যে দিয়ে সহজ সরল ভাষায় তিনি বিষয়বস্তুর উপস্থাপন করেছেন। এবং তার আরেকটি উল্লেখযোগ্য কৃতিত্ব হলো বাংলা সাহিত্যে
অনুগল্প প্রবর্তন। এর আগে বনফুলের আগে বাংলা সাহিত্যে অনুগল্পকার হিসেবে আমরা কিন্তু আর কাউকে পাইনি, এবং তিনি এই যে ধারাটির জন্ম দিয়ে গেলেন, এই ধারাটির শুধু তিনি জন্মই দিলেন না, এই ধারাটিকে তিনি একাই নিজের হাতে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছেন। অনুগল্পকার হিসেবে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল, তার সমস্ত তার কথা সাহিত্যে তার অবদানের শেষ নেই, কিন্তু এই অনুগল্পকার হিসেবে বনফুলের অবদান হচ্ছে সর্বাধিক। বাংলা কথা সাহিত্যের ধারায় আমরা আর একটা জিনিস একটু জেনে নেব, সেটা হলো বাংলা শিশু ও কিশোর সাহিত্য সম্পর্কে। বাংলা এই যে কথা সাহিত্যিকেরা রয়েছেন, যাদের কথা এতক্ষণ ধরে আমরা পড়লাম বা যাদের কথা আমরা জানলাম না এই মুহূর্তে, তাদের এই যে এত সমস্ত সম্ভার বড়দের জন্য, তাহলে কি বাংলা সাহিত্যে শিশু এবং কচিকাঁচা এবং কিশোরদের কথা কেউ ভাবেননি? ব্যাপারটা কিন্তু এরকম নয়। বাংলা সাহিত্যে শিশু এবং কিশোর সাহিত্য রচনায় বেশ কিছু সাহিত্যিক অত্যন্ত জনপ্রিয়, বেশ কিছু সাহিত্যিকের নাম না করলেই নয়। যেমন একজন হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কি নাম বললাম? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে সুকুমার রায়। সুকুমার রায়ের যারা ভাই বোন যারা ছিলেন, তাদের মধ্যে সুখলতা রাও, পূর্ণলতা চক্রবর্তী, লীলা মজুমদার, এদের নাম না করলেই নয়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সুখলতা রাও, পূর্ণলতা চক্রবর্তী, লীলা মজুমদার। বাংলা শিশু ও কিশোর সাহিত্য জগতে এই নামগুলি অবিস্মরণীয়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পান্তা বুড়ি, শেয়ালের গল্প, টুনটুনির গল্প, এগুলি তো এখনো সমান জনপ্রিয়। আবার সুকুমার রায়ের লেখা আবোল তাবোল, খাই খাই, হজ বড়ল, এগুলির সঙ্গে পরিচয় নেই বা এই নামগুলো কখনো শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। সুখলতা রাও, পূর্ণলতা চক্রবর্তী, এরাও বাংলা সাহিত্যে শিশু ও কিশোরদের উপযোগী নানান গল্প লিখেছেন। লীলা মজুমদার বাংলা শিশু ও কিশোর সাহিত্য জগতের আর একটি উল্লেখযোগ্য নাম, যার লেখা মাকু, যার লেখা প্রদীপিসির বর্মী বাক্স ইত্যাদি অত্যন্ত উল্লেখযোগ্য রচনা। আবার এরা ছাড়াও বাংলা কিশোর সাহিত্যে যার কথা আমরা পড়ছিলাম, কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র, এবং যার কথা আমরা পড়িনি নারায়ণ গঙ্গোপাধ্যায়, তারাও কিন্তু সমান উল্লেখযোগ্য। প্রেমেন্দ্র মিত্র রচিত একটি চরিত্র যার নাম ঘনাদা, আর বললাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথা। নারায়ণ গঙ্গোপাধ্যায় যার লেখা উল্লেখযোগ্য চরিত্র টেনিদা। বাংলা কিশোর সাহিত্য জগতের উল্লেখযোগ্য সৃষ্টি প্রেমেন্দ্র মিত্র রচিত একটি চরিত্র ঘনাদা, নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট চরিত্র টেনিদা। টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল সেন বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য চরিত্র। আর একজন যার কথা না বললেই নয়, তিনি সুকুমার রায়ের পুত্র, সুযোগ্য পুত্র সত্যজিৎ রায়, যার রচিত কিশোর সাহিত্যে যার রচিত যে চরিত্র ফেলুদা, তোপসে, লালমোহন গাঙ্গুলি, এরা অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের বাঙালিদের কাছে, যারা একটু পড়াশোনাটা ভালোবাসি, অন্য ধরনের বই, গল্পের বই পড়তে ভালোবাসি, তাদের কাছে তো অত্যন্ত জনপ্রিয় চরিত্র। সুনীল গঙ্গোপাধ্যায়ের সন্তু এবং কাকাবাবু, এগুলিও বাংলা কিশোর সাহিত্যের অত্যন্ত উল্লেখযোগ্য সমস্ত সৃষ্টি। তাহলে এই গেল বাংলা কথা সাহিত্যের ধারা। বাংলা কথা সাহিত্যের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, বনফুল এবং শিশু ও কিশোর সাহিত্যের ধারায় বিভিন্ন কথা সাহিত্যিকদের কথা আমরা জানলাম। তোমাদের যে 5 নম্বরের প্রশ্ন থাকবে বাংলা আধুনিক সাহিত্য থেকে, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে, সেখানে আমরা যে যে বিষয়গুলি পড়ছি তার মধ্যে থেকেই কোনো না কোনো একটি প্রশ্ন 5 নম্বরের জন্য তোমরা আশা করি কমন পেয়ে যাবে। আপাতত
আজকের যে এই আলোচনা বাংলা কথা সাহিত্যের ধারা এখানেই আমরা শেষ করছি। তোমাদের যাবতীয় বাংলা কথা সাহিত্যের ধারার যাবতীয় নোটসপত্র তোমরা এলিট অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবে। ডেসক্রিপশন থেকে তোমরা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। সকলে ভালো থাকবে। আর একটি টপিক নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আবার আলোচনা করব। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।